হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সামনে এনভিএস এর কিছু কোশ্চেন আবার নিয়ে এসেছি। মেইনলি তোমরা দেখতে পাচ্ছ যে ইউপি টেট 2021-এ যে পেপার 1 কোশ্চেনটা এসেছিল পরীক্ষা হলে ইউপি টেট 2021-এ, সেই কোশ্চেনটা নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করতে চলেছি। সেই কোশ্চেনের উত্তর কোনগুলো হবে সেগুলো আমি বলে দেবো এবং তার সঙ্গে কিছু ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু ইংরেজিতে আছে লেখা, কিন্তু সেগুলো আশা করছি তোমাদের কোনো প্রবলেম করবে না, কারণ সেগুলো আমি তোমাদের পুরোপুরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে। চলো যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো দিয়েছে কি, যে সবচাইতে বেশি জীববৈচিত্র্য কোথায় পাওয়া যায়? সবচাইতে বেশি জীববৈচিত্র্যটা কোথায় পাওয়া যায়? তো অপশন এ হচ্ছে ফুলের উপত্যকা, অপশন বি ডোরাং উপত্যকা, অপশন সি সাইলেন্ট ভ্যালি এবং অপশন ডি হচ্ছে সুরমা ভ্যালি। তো সবচাইতে বেশি জীববৈচিত্র্য যেখানে পাওয়া যায়, ঠিক আছে, তো সবচেয়ে বেশি জীববৈচিত্র্য কোথায় পাওয়া যায় সেটা আমরা জানবো। সে আমাদের অ্যান্সার হয়ে যাবে সাইলেন্ট ভ্যালি। ঠিক আছে, অপশন কি হয়ে যাবে? সাইলেন্ট ভ্যালি। তো জীববৈচিত্র্য সবচাইতে বেশি, এই যে এখানে চারটের মধ্যে আমাদের আনসার হয়ে যাবে সাইলেন্ট ভ্যালি। তো এই সাইলেন্ট ভ্যালি সম্পর্কে আমরা কিছু জেনে নিই। সাইলেন্ট ভ্যালি সিচুয়েটেড ইন দ্য সাউদার্ন ওয়েস্টার্ন ঘাট। তাহলে এটা কোথায় অবস্থিত? না তো ওয়েস্টার্ন ঘাটে এটা অবস্থিত। ইজ one of the world 10 hottest biodiversity hotspot। তাহলে 10টা হটস্পটের মধ্যে এটাও একটা সাইলেন্ট ভ্যালি হট বায়োডাইভার্সিটি হট স্পটের মধ্যে পড়ছে। এই সিচুয়েটেডটা মনে রাখবে কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটে অবস্থিত, and is believed to be the sole surviving bit of virgin tropical rainforest in India। তো এখানে দেখতে পাওয়া যায় ভার্জিন ট্রপিক্যাল রেনফরেস্ট ইন ইন্ডিয়া। তার মানে বলতে পারো যে এখানে ট্রপিক্যাল মানে গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত বনভূমি অরণ্য এখানে দেখতে পাওয়া যায়। It is located about 18 কিলোমিটার নর্থেন পালাক্কাড়, কেরালা। এটা অবস্থিত কোথায়? না তো ওয়েস্টার্ন ঘাট তো অবশ্যই, এবার ওয়েস্টার্ন ঘাটের কোথায় সেটা হচ্ছে কেরালার পালাক্কাড় জেলায়। The 8,952 square kilometer forest are declared as a national park were 1985। 1985 সালে ন্যাশনাল পার্ক হিসাবে এটা ঘোষিত করা হয়েছিল। and now forms part of the core of নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। বর্তমানে এটা নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে খ্যাত। it is among the most biodiversity forest। এখানে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য পাওয়া যায়, যে 960টা বছর স্পেসিস অফ ফ্লোরা আছে এবং 315 স্পেসিস অফ ফনা আছে। ঠিক আছে, এবং এখানে বলছে দ্য ভ্যালি ফ্ল্যাগশিপ স্পেসিস ইজ দ্য লায়ন টেল ম্যাকক। এখানে যে প্রাণীটা পাওয়া যায় এবং ফ্ল্যাগশিপের অন্তর্ভুক্ত হয়েছে সেটা হচ্ছে লায়ন টেইলড ম্যাকক। ঠিক আছে, এই প্রাণীটা এখানে খুব বিখ্যাত পাওয়া যায়। ওকে, ফ্ল্যাগশিপ স্পেসিসটা কি? ফ্ল্যাগশিপ স্পেসিসটা হচ্ছে যে সমস্ত বিপন্ন মানে প্রাণীগুলো আমাদের বিপন্নর দিকে চলে গেছে, মানে বিলুপ্ত প্রায়ের দিকে চলে গেছে, বিপন্ন প্রায় প্রাণী, সেই সমস্ত প্রাণীগুলোকে আমরা ফ্ল্যাগশিপ স্পেসিসের মধ্যে আমরা আনতে পারি, কারণ সেগুলোকে আমাদেরকে সংরক্ষণ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, নেক্সট। এলপিজি সম্পর্কে কোনটি সত্য নয়? এটি একটা পরিষ্কার জ্বালানি, এটা উচ্চ ক্যালোরিফিক মান রয়েছে, এটা নীল শিখায় পুড়ে, এটা মিথেন নির্গত করে। তা আমাদের আনসার হয়ে যাবে এটা মিথেন নির্গত করে, এটা কিন্তু সত্য নয়। বাকি যে তিনটে এখানে আমাদের বলেছে এই তিনটেই কিন্তু সত্য। এটা অবশ্যই একটা পরিষ্কার জ্বালানি, ক্যালোরিফিক উচ্চ মান আছে এবং নীল শিখায় পুড়ে। তাহলে এলপিজি সম্পর্কে কোনটি সত্য নয় বলেছে, তাহলে আমাদের আনসার হয়ে যাবে এটা মিথেন নির্গত করে। দেখো এখানে দেখতেই পাবে কুকিং গ্যাস, তার মানে এলপিজিটাকে আমরা কুকিং গ্যাস হিসেবে ব্যবহার করি। এই এলপিজির ফুল ফর্মটা আমি তোমাদের এখানে লিখেছি, পরীক্ষার সময় এটা কিন্তু অনেক সময় দিয়ে দেয়, যে এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ইজ এ কালারলেস, তার মানে এটার কোনো রং নেই, এবং অর্ডারলেস মানে এর কোনো গন্ধও নেই। তাহলে এলপিজি গ্যাসটা হচ্ছে কালারলেস অ্যান্ড অর্ডারলেস লিকুইড হুইচ রেডিলি এভাপোরেট ইনটু এ গ্যাস। এলপিজি কুকিং গ্যাস ইজ এ মিক্সচার অফ বিউটেন এবং প্রোপেন। তো এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা পেতে পারো যে এলপিজি গ্যাসটা কাদের সংমিশ্রণে তৈরি, না তো বিউটেন এবং প্রোপেন। তাহলে তিনটে কোশ্চেন এখানে পেয়ে গেলাম, যে এলপিজি হচ্ছে একটা কুকিং গ্যাস, ফুল ফর্ম হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে কালারলেস এবং অর্ডারলেস লিকুইড, এটা কাদের সংমিশ্রণে তৈরি, বিউটেন এবং প্রোপেন। ইট ইজ এ ক্লিন ফিউল, এটা হচ্ছে একটা পরিষ্কার জ্বালানি, যেটা আমাদের অপশনে ছিল। ইট হ্যাজ এ হাই ক্যালোরিফিক ভ্যালু, এটা উচ্চ ক্যালোরিফিক একটা মান আছে, সেই মানটা হচ্ছে তোমার 55,000 কিলো জুল পার কেজি। ইট বার্নস উইথ এ ব্লু
ফ্লেম অর্থাৎ নীল শিখা যেটা জ্বলে, ইট ইজ ইজিলি ট্রান্সপোর্টেড ইন সিলিন্ডার অর ট্যাঙ্কস, এটা খুব সহজে আমরা সিলিন্ডার এবং ট্যাঙ্কে পড়তে পারি। এবার লাস্ট লাইন যেটা আছে সেটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেনটা তোমাদের করেছে যে এলপিজি ইজ নট এ ন্যাচারাল গ্যাস, এটা কিন্তু একটা ন্যাচারাল গ্যাস নয়, সো ইট ক্যান নট বি মিথেন এমিটিং, এটা কিন্তু মিথেন নির্গত করতে পারে না। তো আশা করছি তোমাদের ইংরেজিগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল, এলপিজি সম্পর্কে কোনটা সত্য নয়, একটি মিথেন নির্গত করে। ঠিক আছে, নেক্সট, পরিবেশ ব্যবস্থার উপাদানগুলি হলো, পরিবেশ ব্যবস্থার উপাদানগুলি, উপাদান বলেছে, ঠিক আছে, তাহলে উপাদান যেহেতু বলেছে তো আমাদের আনসার হয়ে যাবে জীব ও জড় পদার্থ, অর্থাৎ যেটাকে আমরা বলি বায়োটিক এবং অ্যাবায়োটিক। ওকে, কর্কট ক্রান্তির রেখা হলো 22 ডিগ্রি এন, 23.2 ডিগ্রি নর্থ, 23.2 ডিগ্রি সাউথ এবং 23 সাউথ। তো দেখো এই ছবিটার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে দেখতে পাচ্ছ নর্থ পোল অর্থাৎ উত্তর মেরু যেটাকে আমরা বলি, ঠিক তার নিচের দিকে বিপরীত দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সাউথ পোল অর্থাৎ দক্ষিণ দিক। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ দেখো সাউথ পোলের দিকে একটা পাচ্ছ ফ্রিজেড জোন, এই ফ্রিজেড জোনটা দেখো উত্তর দিকে তোমরা পেয়ে যাবে ফ্রিজেড জোন। তো দুটোরই এখানে মানটা হচ্ছে কত, রেখাটা হচ্ছে কত 66.2 ডিগ্রি সাউথ, তো এইদিকে ফ্রিজেড জোনটা হচ্ছে 66.2 ডিগ্রি নর্থ, উত্তর দিকে থাকলে হয়ে যাবে নর্থ, দক্ষিণ দিকে থাকলে হয়ে যাবে কত সাউথ, বাকি সবই একই। তো ফ্রিজেড জোন মানে হচ্ছে তোমার হিমশীতল অঞ্চল। ঠিক আছে, আর টেম্পারেট জোন, তারপরে দেখো দেখতে পাবে এখানেও দেখো টেম্পারেট জোন আর এখানেও দেখতে পাবে টেম্পারেট জোন। ঠিক আছে, এই টেম্পারেট জোনটা হচ্ছে 23.2 ডিগ্রি সাউথ থেকে হচ্ছে 66.2 ডিগ্রি সাউথ, ঠিক উপরের দিকে 66.2 ডিগ্রি নর্থ থেকে 23.2 ডিগ্রি নর্থের মধ্যে আমরা পাবো টেম্পারেট জোন। এর বাংলা হয়ে যাচ্ছে কি হিমশীতল অঞ্চল। তাহলে ফ্রিগেট জোন হচ্ছে শীতল অঞ্চল, টেম্পারেট জোন হচ্ছে হিমশীতল অঞ্চল, ফ্রিগেট জোন হচ্ছে হিমশীতল আর টেম্পারেট জোন হচ্ছে নাতিশীতোষ্ণ, এটা হচ্ছে তোমার হিমশীতল, এটা হয়ে যাচ্ছে তোমার শীতল, আর এইটা হয়ে যাচ্ছে তোমার নিচে হয়ে যাচ্ছে তোমার নাতিশীতোষ্ণ। ঠিক আছে, শুধু নাতিটা লিখে দিচ্ছি তাহলে তোমরা বাকিটা বুঝতে পারবে। টেম্পারেট জোনটা হয়ে যাচ্ছে তোমার কি নাতিশীতোষ্ণ। ঠিক আছে, আর বাকি যেটা পাচ্ছ তোমরা ইকুয়েটর, ইকুয়েটর 0 ডিগ্রি, আমরা সেটা সবাই জানি। আর আমাদের কোশ্চেন এসে এখান থেকে দেখো ট্রপিক অফ ক্যান্সার একটা, আর একটা হয়ে যাবে ট্রপিক অফ ক্যাপ্রিকম, এই দুটো আমাদের ইম্পর্টেন্ট। ট্রপিক অফ ক্যান্সার মানে হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা, যেটা এখানে আমাদের দিয়েছে সেটা হয়ে যাবে আনসার কত 23.2 ডিগ্রি নর্থ, এবং দক্ষিণ দিকে যেটা থাকে ট্রপিক অফ ক্যাপ্রিকম সেটা হচ্ছে 23.2 ডিগ্রি সাউথ, এবং এর বাংলা হচ্ছে কি মকর সংক্রান্তি, এর বাংলা আমরা কি পেয়ে যাব মকর সংক্রান্তি। ঠিক আছে, আর উপরের দিকে যেটা আছে সেটা হয়ে যাচ্ছে তোমার কর্কট সংক্রান্তি, তো এটা হয়ে যাবে 23.2 ডিগ্রি নর্থ। ঠিক আছে, নেক্সট, ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? তো ডক্টর আর ডি মিশ্র, ডক্টর উইটেকার উডুম, ডক্টর এজি ট্যান্সলে, এটা আমাদের আনসার হয়ে যাবে ডক্টর এজি ট্যান্সলে। ঠিক আছে, এখানে লিখে দিয়েছি যে 1935 সালে বিজ্ঞানী ট্যান্সলে সর্বপ্রথম ইকোসিস্টেম কথাটা ব্যবহার করেছিলেন, আর ইকোলজি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে আর্নেস্ট হেগেল 1866 খ্রিস্টাব্দে। সাল দুটো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট, আর্সেনিকের সাথে জলদূষণের সমস্যা সর্বাধিক কোথায়? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, তো সব থেকে বেশি হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, যেখানে আমরা বসবাস করি। ঠিক আছে, আর্সেনিকের সাথে জলদূষণের সমস্যা, আর্সেনিক থেকে কি কি রোগ হতে পারে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো নাম্বার 1 কি বলছেন যে ফুসফুসের প্রদাহ হয়, অ্যাজমা হয় এবং ব্রঙ্কাইটিস হয়। কি কি হয়? ফুসফুসের প্রদাহ, অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস। 2 নম্বর হচ্ছে কি যকৃতের রোগ দেখতে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে কি মানুষের ত্বক, নখ ও চুলে আর্সেনিক সঞ্চিত হয়ে গায়ে ফুসকুড়ি এবং হাতে পায়ে কালো দাগ বা চুলকানি বা ক্যান্সারের মতো হতে পারে। হাতে ও পায়ের নখে অসংখ্য সাদা দাগ তৈরি হয়, একে বলা হয় কি মিজোরেখা বা অলরিজ মিজ লাইন। হ্যাঁ, তো এই লাইনটা মনে রাখবে যে মিজোরেখা বা অলরিজ মিজ লাইন কাকে বলে। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে কি গায়ে এবং মুখে নীলচে ছোপ দেখা যায়। 5 নম্বর হচ্ছে মূত্র নালীতে রোগ দেখতে পাওয়া যায়। আর 6 নম্বর হচ্ছে পায়ের পাতায় কালো রঙের ঘা হয়, একে ব্ল্যাক ফুট ডিজিজ বলে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে ব্ল্যাক ফুট ডিজিজটা পরীক্ষা প্রচুর পরিমাণে আসে, যে আর্সেনিক দূষণের ফলে কি হয় না, তো আমাদের পায়ের পাতায় কালো কালো রঙের ঘা দেখতে পাওয়া যায়, একেই আমরা বলে থাকি ব্ল্যাক ফুট ডিজিজ। ওকে, এই রোগে আক্রান্ত হয়ে চিলি ও তাইওয়ানে বহু লোক কিন্তু মারা গেছে। নেক্সট, ভারতের পশ্চিমঘাটের ডেকান অঞ্চলে কেন শুষ্ক? দেখো অপশন এ নিম্ন তাপমাত্রার প্রভাব, চাপ প্রভাব, বৃষ্টির ছায়া প্রভাব এবং উচ্চতার প্রভাব। তো পশ্চিম ঘাটের ডেকান অঞ্চল
এটা হচ্ছে বৃষ্টির ছায়া প্রভাব অ্যান্সার হয়ে যাবে। ডেকান অঞ্চল কেন বলা হচ্ছে, কারণ এখানে তোমার ডেকান প্ল্যাটোয়া এখানে আমরা পেয়ে যাব, সেই ডেকান প্ল্যাটোয়া নিয়ে কিন্তু এটা তৈরি। তো এই পাহাড়ে দেখো এইদিকে বৃষ্টিপাত হচ্ছে, এইদিকে কিন্তু কোনো রকম ভাবে বৃষ্টিপাত হচ্ছে না। তো এখানে আমরা কি দেখতে পাবো, রেইনি শ্যাডো দেখতে পাবো, ঠিক আছে। তো বৃষ্টির ছায়া অঞ্চল দেখতে পাবো। আর এই দিকটার নাম দেবো ওয়াইনওয়ার্ড সাইড। এখানে কি হয় যে এখানকার বায়ুগুলো কি হয় উপরের দিকে উঠে যায়, যখন এই বায়ুগুলো তোমার কি হয় গরম হয়ে উপরের দিকে তোমার বায়ুগুলো উঠে যায়, তখন সমুদ্র বায়ু থেকে ঠান্ডা বায়ু এসে এই জায়গাটাকে আবার বায়ুটাকে পূরণ করে দেয়, এবং এখান থেকে তোমার কি হতে থাকে, বৃষ্টিপাত হতে থাকে, যার জন্য এখানে প্রচুর পরিমাণে তোমার গাছপালা হয়। কিন্তু বিপরীত দিকে যেখানে তোমার একদম বৃষ্টিপাত হয় না, তো সেই জায়গাটার আমরা নাম রাখবো লিওয়ার্ড সাইড। যেদিকে বৃষ্টিপাত হয় তার নাম রাখছি ওয়াইনওয়ার্ড সাইড, যেদিকে বৃষ্টিপাত হয় না সেদিকে নাম রাখবো লিওয়ার্ড সাইড। তাহলে এই দিকটাতে আমাদের বৃষ্টিপাতটা কি হয়, খুব কম পরিমাণে হয়। তো এটা কিসের প্রভাবে হয়, তো বৃষ্টির ছায়া প্রভাব, দেখো রেন শ্যাডো। ওকে, নেক্সট, বন্য প্রাণী সুরক্ষা আইন কবে পাস হয়েছিল? তো বন্য প্রাণী সুরক্ষা আইন পাস হয়েছিল 1972 সালে, এটা আমরা সবাই জানি, যেটাকে বলা হয় ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ইংরেজিতে। দেখো আর কি কি হয়েছিল, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট হয়েছিল 2002 সালে। তাহলে জীব বৈচিত্র্য আইন, বাংলায় বলা হয় কি জীব বৈচিত্র্য আইন বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট হয়েছিল 2003 সালে, 2002 সালে। আর 2003 সালে কিন্তু এটা কি হয়েছিল, 2003 সালে এটা প্রণয়ন হয়েছিল, অর্থাৎ এই কাজটা শুরু হয়েছিল কত সালে, যদি তোমাদেরকে কোশ্চেন করে তাহলে আনসার হয়ে যাবে 2003 সালে। 2 নম্বর বলছে কি এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট হয়েছিল 1986। ওকে, অর্থাৎ পরিবেশ সুরক্ষা আইন। 3 নম্বর হচ্ছে এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন, এটা হয়েছিল 1981। 4 নম্বর হচ্ছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980। 5 নম্বর হচ্ছে ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পলিউশন অ্যাক্ট হচ্ছে 1974। তো বন্ধুরা বলে রাখি এইগুলো কিন্তু ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। যদি কপাল ভালো থাকে তো এখান থেকে তোমরা 1 নম্বর গ্যারান্টি কমন পাবে। কিন্তু এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু এগুলো তোমরা দেখে রাখবে, আমি এক জায়গায় করে দিয়েছি, ঠিক আছে। নেক্সট, বায়ুমণ্ডলের বাইরের সীমানা প্রতি একক এলাকায় গৃহীত সৌর বিকিরণকে আমরা কি বলি? তো বায়ুমণ্ডলের বাইরের সীমানার প্রতি একক এলাকায় গৃহীত সৌর বিকিরণকে আমরা কি বলি? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের সৌর ধ্রুবক বা সোলার কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি কি বলি, সোলার কনস্ট্যান্ট। সোলার কনস্ট্যান্ট কি আমরা দেখে নিচ্ছি, যে সোলার কনস্ট্যান্ট ইজ দ্য টোটাল রেডিয়েশন এনার্জি, টোটাল রেডিয়েশন এনার্জি রিসিভড from the sun থেকে যেটা আমরা রিসিভ করি, টোটাল এনার্জি per unit of the time, per unit of area on a theoretical surface perpendicular the sun rays and the earth mean distance from the sun। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব আছে, যখন সূর্য থেকে সূর্য রশ্মিটা পৃথিবীর উপরে যখন পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে হচ্ছে ভূপৃষ্ঠে যখন লম্বভাবে পড়ে, এবং যে এলাকাটার মধ্যে পড়ে পার ইউনিট অফ এরিয়া, যে এলাকাটার মধ্যে পড়ে সেই এলাকায় কি করছে, per unit of the time, per unit of area on a theoretical surface, অর্থাৎ সেই জায়গাটার মধ্যে প্রতি বর্গমিটারে যে আলোটা ওখানে পড়লো সেটাকে আমরা কি বলবো, সোলার কনস্ট্যান্ট। আর আইসোলেশনটা হচ্ছে কি, ইজ এ মেজার অফ দ্য সোলার এনার্জি। তাহলে সোলার এনার্জিটাকে মেজার করছে, পরিমাপ করছে কি আইসোলেশন, দ্যাট ইজ ইনসিডেন্ট অন এ স্পেসিফিক এরিয়া। সেই যে জায়গায় স্পেসিফিক এরিয়া মানে কি, যেই জায়গায় আলোটা পড়বে সেই আলো পড়ার স্পেসিফিক এরিয়াটার মধ্যে আমরা সোলার এনার্জিটাকে পরিমাপ করবো, সেটাকে আমরা কি বলছি, আইসোলেশন। ইট এফেক্ট দ্য টেম্পারেচার, এটা মানে তাপমাত্রাকে প্রভাবিত করে। আইসোলেশন কি করে, যদি বেশি পরিমাণে আইসোলেশন হয়ে যায় তাহলে সেটাকে তাপমাত্রাকে প্রভাবিত করে, ঠিক আছে। তাহলে আমাদের বায়ুমণ্ডলের বাইরের সীমার প্রতি একক এলাকায় গৃহীত সৌর বিকিরণকে আমরা কি বলবো, সৌর ধ্রুবক। চলো নেক্সট, মৌলিক দায়িত্বগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তাহলে মৌলিক দায়িত্ব যেগুলো ছিল সেগুলো গৃহীত হয়েছে তোমার সোভিয়েত ইউনিয়ন থেকে গৃহীত হয়েছে, যেটা হচ্ছে ইউএসএসআর। দেখো, the idea of fundamental duties is inspired by the constitution of Russia। তাহলে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস গুলো ছিল, কর্তব্যগুলো ছিল, মৌলিক কর্তব্য যেগুলো ছিল সেগুলো ইন্সপায়ার হয়েছে কাদের দ্বারা, না তো রাশিয়ার কনস্টিটিউশনের দ্বারা ইন্সপায়ার হয়েছে। There were incorporate, মানে ইনকোঅপারেট মানে হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া, ঠিক আছে। এগুলো অন্তর্ভুক্ত হয়েছে পার্ট 4A তে of the constitution by the 42 ND constitutional amendment act, যেটা হয়েছিল 1976 সালে, ঠিক আছে। তাহলে 1976 সালে 42তম সংশোধনের পার্ট 4A এগুলো অন্তর্ভুক্ত হয়েছে, যেটা রেকমেন্ডেশন করেছিল কে, অফ দ্য সরোজ সিং কমিটি, ঠিক আছে। তাহলে এটা আনসার হয়ে যাবে কি ইউএসএসআর, রাশিয়া। ঘাসভূমি পরিবেশ ব্যবস্থার খাদ্য শৃঙ্খল শীর্ষ ভোক্তা কে? ঘাসভূমি পরিবেশ ব্যবস্থার খাদ্য শৃঙ্খলের শীর্ষ ভোক্তারা হয়ে যাচ্ছে কে, মাংসাশী, মানে সবের উপরে থাকে। পৃথিবীর পৃষ্ঠের নিকটতম প্রধান বায়ুমণ্ডলীয় স্তর হলো, সেটা হয়ে যাবে কে, পৃথিবীর পৃষ্ঠের নিকটতম বলেছে মানে সব থেকে কাছে, সেটা হয়ে যাবে কি
ট্রপোস্ফিয়ার। দেখো ছবিতে বুঝতে পারবে যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, সব থেকে নিচে দেখা আছে ট্রপোস্ফিয়ার, তারপরে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে দেখা আছে মেসোস্ফিয়ার, তারপরে দেখা আছে থার্মোস্ফিয়ার, তারপরে দেখা আছে কি এক্সোস্ফিয়ার। তো বন্ধুরা মনে রাখবে পাঁচটাই হচ্ছে টোটাল স্তর। আমরা এখানে যে ওজোন স্তর যেটা পেয়ে থাকি সেটা ওজনের সংখ্যা হচ্ছে O3, এখানে আমি লিখে রাখলাম। এই ওজোন স্তরটা আমরা পেয়ে থাকি কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, ঠিক আছে। যদি বলে ট্রপোস্ফিয়ারের অপর নাম হচ্ছে কি, ট্রপোস্ফিয়ারের অপর নাম আমরা বলে জানি সবাই যে ট্রপোস্ফিয়ারের অপর নাম হচ্ছে ক্ষুদ্র মণ্ডল, ঠিক আছে। ট্রপোস্ফিয়ারের অর্ধ হচ্ছে ক্ষুদ্র মণ্ডল। ওকে, আর স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হচ্ছে কি শান্ত মণ্ডল। স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হচ্ছে শান্ত মণ্ডল, ঠিক আছে। আর শীতলতম স্তরটার নাম হচ্ছে কি, শীতলতম স্তরের নাম হচ্ছে তোমার মেসোস্ফিয়ার। এটা খুব ঠান্ডা, দেখতেই পাচ্ছ টেম্পারেচারটা একদম -86.5°C দিকে চলে যায়। তো ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্র মণ্ডল বলা হয় কেন? কারণ এখানে যত রকম ঝড় বৃষ্টি সমস্ত রকম এখানে হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কোনো রকম ঝড় বৃষ্টি হয় না। মেসোস্ফিয়ারের মধ্যে যে উল্কাপিণ্ডগুলো হয় সেগুলো ঠান্ডা হয়ে যায়। এই যে চলে গেল। থার্মোস্ফিয়ারের মধ্যে কি হয়, মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়, যেটার নাম আমরা কি বলি আরোরা। থার্মোস্ফিয়ারে আমরা কি দেখতে পাই? আরোরা। আর এক্সোস্ফিয়ারে যত রকম স্যাটেলাইট গুলো আছে সেই কি দেখতে পাই আমরা? স্যাটেলাইট এবং স্পেসশিপ যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে স্পেসফিয়ারে। আর থার্মোস্ফিয়ারে আমরা দেখতে পাবো আরোরা বা মেরুজ্যোতি। মেসোস্ফিয়ারে দেখো উল্কাপিণ্ডগুলো চলে আসছে মেট্রোজ, ঠিক আছে, বা মেট্রোলজিক্যাল রকেট গুলো আমরা দেখতে পাবো কোথায়? মেসোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? রেডিয়েশন। এছাড়াও যে জেট বিমানগুলো চলে সেগুলো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। আর ট্রপোস্ফিয়ারের মধ্যে বাকি তোমার এই যে বেলুন থেকে প্যারাশুট থেকে শুরু করে এরোপ্লেন থেকে শুরু করে সমস্ত কিছু কথা ছিল ট্রপোস্ফিয়ারের মধ্যে, ঠিক আছে। চলো নেক্সট। ভারতীয় সংসদে জীববৈচিত্র্য আইন পাস হয়েছিল কত সালে? দেখো একটু আগে জীববৈচিত্র্য আইন নিয়ে আমি বললাম, সেটা হয়েছিল 11 ডিসেম্বর 2002 সালে। নিম্নলিখিত কোন কৃষি পদ্ধতি পরিবেশ বান্ধব? দেখো পরিবেশ বান্ধব মানে পরিবেশের কোন রকম ক্ষতি করে না। স্থানান্তরিত চাষাবাদ, এটা দেখো স্থানান্তরিত চাষ, স্থানান্তরিত হচ্ছে মানে এটা পরিবেশের ক্ষতি করবে। উচ্চ ফলনশীল জাতের চাষ, এটা পরিবেশের ক্ষতি করে। কাঁচ ঘরে উদ্ভিদের চাষ, এটাও পরিবেশের ক্ষতি করে। পরিবেশের ক্ষতি করে নাকি জৈব চাষাবাদ, ঠিক আছে। এটা হচ্ছে একমাত্র সঠিক আনসার। অ্যাসিড বৃষ্টি সম্পর্কিত কোনটি? অ্যাসিড বৃষ্টির জন্য আমরা সব থেকে যেটা বেশি দায়ী সেটা হচ্ছে আমরা কি জানি? সালফিউরিক অ্যাসিড, তাই তো। এই চারটের মধ্যে দেখো এখানে দেখছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, আর একটা হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। কিন্তু সব থেকে যদি বলো সব থেকে বেশি কে দায়ী, তাহলে সেটা হয়ে যাবে তোমার কে? সালফার ডাইঅক্সাইড, SO2। এই SO2 এর সঙ্গে জলের বিক্রিয়া করে আমরা পেয়ে যাচ্ছি কি? সালফিউরিক অ্যাসিড। আর একটা হবে কি? HNO3। অ্যাসিড বৃষ্টির জন্য আরেকজন দায়ী হচ্ছে কে? HNO3, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। ওকে নেক্সট। WWF এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, ঠিক আছে। এটা তৈরি হয়েছিল তোমার 1971 সালে। এটা কত সালে হয়েছিল? 1971 সালে। এবং সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। SWIT, সুইজারল্যান্ড, সংক্ষেপে লিখে দিলাম। সুইট মানে মনে রেখে দেবে যে সুইজারল্যান্ড, ঠিক আছে। এটা হচ্ছে জেনেভা শহরে, GENEVA, সুইজারল্যান্ডের জেনেভা শহরে, ঠিক আছে। 1971 সালে এটা তৈরি করা হয়েছিল। নেক্সট। ফুলের উপত্যকা অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত? তো এটা হয়ে যাবে উত্তরাখণ্ডে। ওকে নেক্সট। ভারতের দূষণ পরিমাপের জন্য প্রধানত কোন সংস্থা দায়িত্ব নিয়েছে? সেটা হচ্ছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, যেটাকে আমরা বলি CPCB, ঠিক আছে, সংক্ষেপে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বলা হয়। এটা ফুল ফর্ম হচ্ছে কি? সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। নেক্সট। ক্যাটাপক্সি একটা সক্রিয় আগ্নেয়গিরি, যেটা অবস্থিত হয়ে যাচ্ছে তোমার কোথায়? আন্দেজ পর্বতমালায় অবস্থিত ক্যাটাপক্সি। নেক্সট। তিব্বতের সাংপো নদী ভারতের কি নামে পরিচিত? তো এটা হয়ে যাবে দেখো ব্রহ্মপুত্র নামে পরিচিত, ঠিক আছে। দেখো ব্রহ্মপুত্র সম্পর্কে আমরা কিছু জেনে নিই। The Brahmaputra River is one of the largely free-flowing rivers emanating from the Tibetan Plateau. তিব্বেতিয়ান প্ল্যাটুয়া থেকে যতগুলো নদী তোমার নির্গত হয় তার মধ্যে সব থেকে বড় হয়ে যাচ্ছে কি? ব্রহ্মপুত্র রিভার। ব্রহ্মপুত্র রিভার অরিজিনেটেড, তাহলে এটা মনে রাখবে, অরিজিনেটেড ফ্রম দ্য চেমাউংডুং গ্লাসিয়ার।
চেমাংডুং গ্লাসিয়ার থেকে নির্গত হয়েছে অফ দ্য কৈলাস রেঞ্জ নিয়ার দ্য মানসরোবর লেক। ইয়ারলুং জাংবো is the Tibetan name from the upper course of the ব্রহ্মপুত্র, অর্থাৎ তিব্বতে ব্রহ্মপুত্রের উপর দিকটার নাম আমরা কি জানবো? ইয়ারলুং জাংবো। The ইয়ারলুং জাংবো also called ইয়ারলুং সাংপো। তাহলে এটা ইয়ারলুং জাংবোটা ইয়ারলুং সাংপো নামেও কিন্তু পরিচিত। The ইয়ারলুং সাংপো is the deepest canyon, ক্যানিয়ন মানে হচ্ছে গিরিখাত, ঠিক আছে, ক্রিয়েটেড বাই দ্য ব্রহ্মপুত্র ইন তিব্বতীয়। এই যে ইয়ারলুং সাংপো যেটা আমরা পেলাম, হ্যাঁ এখানে টিটা উচ্চ থাকবে, তো ইয়ারলুং সাংপো ইজ দ্য ডিপেস্ট ক্যানিয়ন, সব থেকে ব্রহ্মপুত্রের তিব্বতে ব্রহ্মপুত্রের যে সব থেকে সর্বোচ্চ ডিপেস্ট মানে হচ্ছে সর্বোত্তম যে গিরিখাত যে তৈরি হয় সেটা কোথায়? ইয়ারলুং সাংপো। ইন তিব্বতের ব্রহ্মপুত্র ইজ নোন বাই দ্য নেম হচ্ছে সাংপো। কি বললাম? যে তিব্বতে ব্রহ্মপুত্র ইজ নোন অ্যাজ দ্য নেম অফ দ্য সাংপো, মানে তিব্বতে ব্রহ্মপুত্রটা সাংপো নামে পরিচিত। ইন বাংলাদেশ ব্রহ্মপুত্র ইজ নোন বাই দ্য নেম অফ যমুনা। ঠিক আছে, মেজর ট্রাইবিউটারিজ অফ ব্রহ্মপুত্র আর দ্য সুবর্ণশিরি, কামেং, মানস, লোহিত, তিস্তা অ্যান্ড সাঙ্কোস। তাহলে এগুলো হয়ে যাচ্ছে কি ট্রাইবিউটারিজ, মানে হচ্ছে উপনদী, ব্রহ্মপুত্রের উপনদীর নাম এগুলো, ঠিক আছে। দ্য রিভার ব্রহ্মপুত্র এমটিজ ইনটু এ বে অফ বেঙ্গল, তাহলে এটা গিয়ে শেষ হয় কোথায়? বে অফ বেঙ্গল। দ্য ব্রহ্মপুত্র ইজ অলসো নোন অ্যাজ দ্য রেড রিভার, এটা কিন্তু মনে রাখবে যে ব্রহ্মপুত্রটা আর একটা নদীর নামে পরিচিত, সেটা হয়ে যাচ্ছে কি তোমার রেড রিভার নামে পরিচিত। তাহলে দ্য ব্রহ্মপুত্র রিভার ইজ ওয়ান অফ দ্য লাস্ট লার্জলি ফ্রি ফ্লোয়িং রিভার্স এমার্জিং ফ্রম দ্য টিবেটান প্লেটো। এটা নির্গত হয় কোথা থেকে? চেমাংডুং গ্লাসিয়ার থেকে, ঠিক আছে। এটার অপর নাম হচ্ছে ইয়ারলুং জাংবো, যার অপর নাম হচ্ছে ইয়ারলুং সাংপো। ব্রহ্মপুত্রটা তিব্বতে পরিচিত হচ্ছে সাংপো নামে, বাংলাদেশে পরিচিত হচ্ছে যমুনা নামে, ঠিক আছে। নেক্সট, ধ্রুব তারা হচ্ছে তোমার উত্তর তারিকা। ধ্রুব তারা কি তারিকা? উত্তর তারকা, ঠিক আছে। নেক্সট, ভারতের প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল কত সালে? তাহলে ভারতের প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল 1973 সালে। কত সালে প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল? 1973। কানহা জাতীয় উদ্যান কোন জাতীয় অবস্থিত? কানহা, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত আমরা দেখে নেব যে মধ্যপ্রদেশ। কানাডা কোথায় অবস্থিত? তাহলে মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। দেখো কানহা সম্পর্কে কিছু দিয়েছি। দ্য কানহা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন মধ্যপ্রদেশ, এটা মধ্যপ্রদেশে অবস্থিত, অ্যান্ড ইজ ফেমাস ফর দ্য টাইগার। ইট ওয়াজ ক্রিয়েটেড ইন 1955 সালে এটা তৈরি হয়েছিল, অ্যান্ড ফর্মস দ্য কোর অফ দ্য কানহা টাইগার রিজার্ভ, অ্যান্ড ক্রিয়েটেড ইন 1974 আন্ডার দ্য প্রজেক্ট টাইগার। তাহলে কানহা ন্যাশনাল পার্কটা অবস্থিত কোথায়? মধ্যপ্রদেশে। এটা প্রথম তৈরি হয়েছিল 1955 সালে। এটা পরবর্তীকালে প্রজেক্ট টাইগার হিসেবে পরিণত হয় 1974 সালে। দ্য পার্ক ইজ অলসো নোন ফর দ্য এভারগ্রিন শাল ফরেস্ট, তাহলে এখানে যে উদ্ভিদটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে শাল ফরেস্ট। দ্য মেজর স্পিসিস ফাউন্ড আর হার্ড গ্রাউন্ড, সেগুলো হচ্ছে বারাসিংহ, টাইগার, লেপার্ড, ঢোল, বিয়ার, গৌড় অ্যান্ড ইন্ডিয়ান পাইথন, এই সমস্ত প্রাণীগুলো এখানে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট, 1916 সালে লখনৌ চুক্তি কার কার মধ্যে হয়েছিল? সেটা হচ্ছে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল। তাহলে আনসার হয়ে যাবে আমাদের অপশন এ। দেখো তখন ছিল কে? বাল গঙ্গাধর তিলক ছিল আর মোহাম্মদ আলী জিন্নাহ ছিল। তাহলে এটা হয়েছিল কার মধ্যে? বাল গঙ্গাধর তিলক আর মোহাম্মদ আলী জিন্নাহর মধ্যে 1916 সালে। বন্যগাধা অভয়ারণ্য কোথায়? বন্যগাধা অভয়ারণ্য হয়ে যাবে তোমার গুজরাটে। তাহলে বন্যগাধার অভয়ারণ্য কোথায় অবস্থিত? গুজরাটে। দেখো এই বন্যগাধা সম্পর্কে কিছু দিয়েছি। দ্য এন্টায়ার লিটল রান অফ কচ্ছ, রান অফ কচ্ছ কচ্ছের রন, আমরা বাংলায় পড়েছি কি কচ্ছের রন, ইংরেজিতে বলা হয় রান অফ কচ্ছ। তো দ্য এন্টায়ার লিটল রান অফ কচ্ছ নোন অ্যাজ ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তাহলে আমাদের যে কচ্ছের রন আছে সেটাই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নামে পরিচিত। ইজ এ ফিউচারলেস এক্সপেন্স অফ ফ্ল্যাট land, the sea beat dotted with Iceland known as baits which form the core from the flora and fauna, এখানে যে ফ্লোরা এবং ফানা গুলো পাওয়া যায় সেগুলো বাইটস নামে পরিচিত। This is the largest wildlife sanctuary. It is located in Gujarat. In the little run of Kutch, the asses are attracted by the flat grass cover expanses known as beats or Iceland, where coarse grass is sparing up the monsoon. তাহলে এখানকার যে তোমার অ্যাসেস অর্থাৎ গাধাগুলো আছে, তো সেখানে এক ধরনের ঘাস জাতীয় গাছ জন্মায়, ঠিক আছে। ফ্ল্যাট গ্রাস কভার্ড এক্সপ্যান্স, সেগুলো সম্পর্কে সেগুলোর দিকে খুবই আকৃষ্ট হয় কোনগুলো? গাধাগুলো। ইন 1972 সালে এ কম্প্রিহেন্সিভ ওয়াইল্ড লাইফ অ্যাক্ট ওয়াজ ইনঅ্যাক্ট, এই ওয়াইল্ড লাইফটা তৈরি হয়েছিল, which provide the main legal framework from the conservation and protection of wildlife in India. Okay, next, কার্বন ডেটিং বলতে কি বোঝায়? কার্বন ডেটিং বলতে বোঝায় প্রাচীন স্থানে হার বা বয়সের পরিমাপ করা, ঠিক আছে।
যেটাকে আমরা কার্বন 14 বলে থাকি। কি বলে থাকি? কার্বন 14। এটা কি করা হয়? কার্বন ডেটিং হলো একটা বৈজ্ঞানিক পদ্ধতি যা জীবাশ্ম বা জৈব পদার্থের বয়সকে নির্ধারণ করা হয়। আমাদের জাতীয় সঙ্গীত সভা গৃহীত হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। এটা আমরা সবাই জানি, ছোট থেকে আমরা পড়ে আসছি। নেক্সট, বায়োম্যাগনিফিকেশন কি? বায়োম্যাগনিফিকেশন হলো সময়ের সাথে তৃষিত একটা বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধি, এর পানির পুষ্টির বৃদ্ধির মাধ্যমে একটা হ্রদের প্রাকৃতিক বার্ধক্য, একটা এলাকায় প্রাকৃতিকভাবে সংঘটিত উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় যা প্রায়শই সেই এলাকার নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলিকে ভাগ করে উপরের সবগুলোতে। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সময়ের সাথে তৃষিত একটা বিষাক্ত পদার্থের ঘনত্ব বৃদ্ধি। কি বৃদ্ধি হচ্ছে? ঘনত্ব বৃদ্ধি, বায়োম্যাগনিফিকেশন। তো এই বায়োম্যাগনিফিকেশন জিনিসটা কি আমরা একটু জেনে নিই। দেখো এখানে একটা ছবি তোমরা সকলে দেখতে পাচ্ছ। দেখো এখানে এই যে ডিডিটিটা আছে জল থেকে, তোমার প্রথমে দেখো জু প্ল্যাঙ্কটনে যাচ্ছে, ডিডিটির পরিমাণ বাড়ছে, সেখান থেকে দেখো স্মল ফিশে গেল, সেখানেও ডিডিটির পরিমাণ বাড়ছে, তারপরে দেখো লার্জ ফিশে গেল এবং সেখান থেকে তোমার ফিশ ইটিং বার্ডস চলে গেল। ঠিক আছে, তাহলে এই যে দেখো একটার পর একটা তোমার ফুড চেনের মতো ডিডিটির পরিমাণটা কি হচ্ছে? বাড়ছে। আর ডিডিটি হয়ে যাচ্ছে কি আমাদের একটা টক্সিস, মানে একটা বিষ জাতীয় খাবার, তাই তো? তাহলে বায়োম্যাগনিফিকেশন অলসো নোন অ্যাজ বায়ো অ্যাম্প্লিফিকেশন আর বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। তাহলে এই বায়োম্যাগনিফিকেশনটার অপর নাম হচ্ছে কি? বায়ো অ্যাম্প্লিফিকেশন আর বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন। ইট মিনস দ্য ইনক্রিজ অফ কন্টামিনেটেড সাবস্টেন্স আর টক্সিক কেমিক্যাল দ্যাট টেক প্লেস দ্য ফুড চেন। তাহলে ফুড চেনের মধ্যে আমরা দেখো এটা দেখতে পাচ্ছি, যেখানে আমরা কি পাবো? ইনক্রিজ মানে বৃদ্ধি পাচ্ছে অফ কন্টামিনেটেড সাবস্টেন্স। কন্টামিনেটেড মানে হচ্ছে সংক্রামক, সাবস্টেন্স মানে হচ্ছে বস্তু, তাহলে সংক্রামিত বস্তু, আর টক্সিস কেমিক্যাল, টক্সিস মানে হচ্ছে বিষ জাতীয় যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো আছে। These substances often arise from intoxicated or contaminated environment, অর্থাৎ পরিবেশের মধ্যে যে সমস্ত বিষাক্ত এবং যে সংক্রামিত পদার্থগুলো আছে, সাবস্টেন্স মানে কি? পদার্থগুলো আছে, সেগুলো প্রায় বেড়েই চলে। The contaminants included heavy metal, namely সেগুলোর নাম হচ্ছে মার্কারি মানে পারদ, আর্সেনিক, পেস্টিসাইড such as DDT। তাহলে সেগুলো কি কি হতে পারে? মার্কারি হতে পারে, আর্সেনিক হতে পারে, পেস্টিসাইড হতে পারে এবং ডিডিটি হতে পারে। তো ডিডিটি দিয়ে তোমাদের এক্সাম্পল আমি এখানে তোমাদের দেখলাম, এই ছকে তোমরা দেখতে পারলে। অ্যান্ড পলিক্লোরিনেটেড বাইফিনাইলস কম্পাউন্ডও হতে পারে বায়োম্যাগনিফিকেশনের মাধ্যমে। ওকে, তাহলে এখানে কি পারছে? যে বিষাক্ত পদার্থগুলোর ঘনত্ব আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কোনটি জীবমণ্ডলের একটা জড় উপাদান নয়? তো নিম্নলিখিত কোনটি জীবমণ্ডলের জড় উপাদান নয়? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার সি, ছত্রাক। এটা দেখো খুবই সোজা দিয়ে দিয়েছে কোশ্চেনটা, তাই তো? তারপর নেক্সট, গ্রিনপিস ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটা হয়ে যাবে নেদারল্যান্ডের আমস্টারডামে। তার গ্রিনপিস ইন্টারন্যাশনাল কোথায় অবস্থিত? আমস্টারডামে অবস্থিত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত তোমাদের ভিডিওটা থাকলো, শুধু ইউনিভার্স কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করলাম, ইউপিটেটে 2022-21 যেটা এসেছিল। ঠিক আছে, শুভরাত্রি, সবাই ভালো থেকো।